স্টেক ভাজা হচ্ছে, বিফ স্টেক। আমি জাস্ট দেখতে এলাম কি অবস্থা। আর এখানে ফ্রাই ভাজা হচ্ছে, ফ্রাই উইথ স্টেক। আর চলে আসছে আমার খাবার, ছোট দুইটা সারলয়েন স্টেক এন্ড সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে চলে এলাম ব্লগ নিয়ে। মানে বেশ কয়েকদিন পরে বলছি কারণ ব্লগ কিন্তু আপ হচ্ছে, পুরনো ব্লগ। আপনারা অনেকেই রাগ করেন আমার উপরে, বলেন যে ভাইয়া পুরনো ব্লগ কেন দিয়েছেন, সেই সাজেকের ব্লগ। আসলে স্মৃতিচারণ, সাজেকে তো গিয়েছিলাম আমরা কয়েকজন, বেশ মজা করেছিলাম, বেশ সুন্দর একটা সময় ছিল। এখন যখন ভাবি বেশ ভালো লাগে সেই সময়টার কথা। মানে যখন চিন্তা করি যে এরকম গিয়েছিলাম রাস্তা দিয়ে রাতে, তারপর এরকম চালিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে, বেশ ভালো লেগেছিল। এবং আমরা সাথে যারা ছিলাম, এখন কিন্তু ওরকম একসাথে হতে পারি না আমরা, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে, জীবনের তাগিদে আর একসাথে ওইরকম হওয়া হয় না, আর বেরোনোও হয় না। আসলে বেরোনোর যে একসাথে হলেও এই যে বেরোনোর মতো স্ক্যাজুয়ালি আমরা বের করতে পারি না, যে যার যার মতো ব্যস্ত আছি জীবন জীবিকা পরিবার সবকিছু নিয়ে। তো সেই যে স্মৃতি, এবং যখন মনে পড়ে যে 5 বছর হয়ে গেছে, তখন কিন্তু একদমই অন্যরকম লাগে। এই কারণেই সাজেকের ব্লগটা আপ করা, আপনারা দেখেন। আর এই তো, এটা হচ্ছে কারেন্ট ব্লগ, আজকের ব্লগ। আজকে ইচ্ছে হলো যে ব্লগ করি। বাইরে যাওয়া তো হয় না, বাইরে যাওয়া হয় না, এর কারণ হচ্ছে বাইরের অবস্থা আপনারা জানেন কম বেশি, যে রাস্তাঘাটে তো বিশাল কেওয়াস লেগে থাকে। এই চলাফেরার মাঝে দেখা যাচ্ছে একটা বিশাল হিন্ড্রেন্স তৈরি হয়, অটো চলে, অনেক ভিড়। এর জন্য কোথাও ব্লগ করতে যাওয়া হয় না আসলে। বাইক নিয়ে ঢাকা শহরে চলা বেশ কষ্ট। তো তারপরও চিন্তা করি মাঝে মাঝে করব। বাইকিংটা তো আমার শখ। আমার না, আমার মতো অনেকেই আছেন যাদের বাইকিং শখ, কিন্তু আসলে তারা পূরণ করতে পারছেন না। আর এই তো, তো আজকে চিন্তা করলাম যে ছোটখাটো একটা ব্লগ করে ফেলি, আপনাদের সাথে একটু কুশল বিনিময় করি। আপনারা কেমন আছেন, আমি কেমন আছি। অদ্ভুত রয়েছে তো ভিডিও দেওয়াই হয়, মাঝে মাঝেই দেওয়া হয়। শুরুতে অনেক সময় আমি ভিডিও দেই, আপনাদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা, ইত্যাদি ইত্যাদি। বাট সেটা তো শো এর জন্য করা। আর এই তো। আর রাস্তা আরেকটা ভয় লাগে, এখন নাকি এআই মামলা হয়েছে। যদিও আমি চেষ্টা করি আমার নিয়ম মতো চালাতে, মোটরসাইকেল বা গাড়ি যখনই যাই চালাই আমি খুব মানে রুলস মেনটেইন করে চালানোর চেষ্টা করি। তবে ভয় লাগে, কারণ অন্যরা তো অনেকেই মেনটেন করছে না। যেমন এই যে অটো, যে জিনিসটার কথা বললাম, আম, এই যানবাহনটা কিন্তু আসলে রুলস মেনটেন করে না। এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে অনেক কিছু বলছেন, কেউ পজিটিভ ভাবে বলছেন, কেউ নেগেটিভ ভাবে বলছেন। আসলে অনেকগুলো মানুষের জীবিকার ব্যাপার। এটা আমার নিজেরও খারাপ লাগে ভাবলে। কিন্তু তাদের তো আসলে সিস্টেমের আন্ডারে আনতে হবে, তাদেরকে রুল মেনটেন করতে হবে। এটাই হচ্ছে বড় জিনিস। ওনারা যদি রুল মেনটেন করে চলেন তাহলে তার সমস্যা হয় না, বা সরকার যদি কোনো সিস্টেম বের করতে পারে যে তাদেরকে কোনো রুলের আন্ডারে আনা, তাহলে তো সমস্যা হয় না। সমস্যাটা তো হচ্ছে আইন যখন আমরা মানতে চাই না। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা মোটর বাইক গাড়ি চালায় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক, ওইটা একটা বড় সমস্যা কিন্তু। আর আমাদের রাস্তা কম, যানবাহন বেশি, এটা একটা বিশাল সমস্যা। রাস্তা কম, পাবলিক ট্রান্সপোর্টেশন যেগুলো আছে সেগুলো তো আসলে আইন মানতে চান। আপনি একটু চিন্তা করেন তো, এই যে মোটর সাইকেল বা গাড়ি, এরা যখন আইন মানে না তখন কিন্তু এটা নিয়ে কথা হয়। যখন পাবলিক ট্রান্সপোর্টেশন বড় বড় বাস আইন মানে না, তখন কি করা হয়? আপনি তো আসলে ঢুকলেই দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে বাস কিভাবে চলছে এলোমেলো ভাবে, মানে বাসের কম্পিটিশন এবং অনেক রকম ভিডিও এরকম পাওয়া যায়। সেটা নিয়ে কেন কথা উঠছে না? এদেরকেও একটা আইনের আওতায় আনতে হবে, সিস্টেমের আওতায় আনতে হবে। যাই হোক, এই হচ্ছে বাইরের অবস্থা। আর এই তো, এর জন্য বেরোনো হয় না। রেস্টুরেন্ট ব্যাপারে কি বলবো, আমি সেদিন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে গিয়ে দেখলাম যে অ্যাড আসছে কার, কেএফসির। আপনাদেরকে বলছিলাম মনে হয় কেএফসির কথা, যে ওরা সেল দেয়। আমি ওই সেলটাই দেখলাম সোমবারে, মেবি মোস্ট প্রবাবলি ইট ওয়াজ মানডে। সেল ছিল যে 2টা জিঞ্জার বার্গার কিনলে 2টা ফ্রি। আমি চিন্তা করলাম যে দেই একটা অর্ডার। আর এটা সিস্টেম হচ্ছে অনলাইনে অর্ডার করতে হবে, আপনাকে কিন্তু আপনি গিয়ে খেলে হবে না। তো দিলাম অর্ডার করে। অর্ডার করার কিছুক্ষণের মধ্যে
ফোন আসলো তাদের সেই স্টোর থেকে। আমি স্টোরের এক্সাক্ট লোকেশন বলছি না, তবে আপনাদেরকে জাস্ট ঘটনাটা বলছি। তো আমার কাছে কল এলো কেএফসি থেকে, একজন ম্যানেজার ফোন করলো, বললো স্যার আপনি অর্ডার করেছেন। তখন আসলে হঠাৎ করে ঘুম ভাঙছিল আর খুব ক্ষুধা লাগছিল, তখনই আমি ওই যে অ্যাডটা দেখছি এখানে। তো বলতেছে আপনি অর্ডার করছেন, এখন বাজতেছে 11টা, আমাদের ডেলিভারি ম্যান আসে নাই, আমি 12:30টার দিকে আপনার অর্ডারটা দিতে পারবো, ডেলিভার করতে পারবো, ইজ ইট ওকে উইথ ইউ? আমি বললাম যে হ্যাঁ পাঠাই দেন, 12:30টায় পাঠাই দেন, অসুবিধা নেই। চিন্তা করলাম যে ক্ষুধা লাগছে আর একটু লাগুক, হ্যাঁ জিঞ্জার বার্গার তো খাবো। তো ওয়েট করতেছি, ঠিক 12:30টার সময় ফোন আসলো আবার। ফোন এসে বলতেছে স্যার আপনাকে বলছিলাম যে 1.5 ঘন্টার মধ্যে খাবারটা পাঠাতে পারবো, কিন্তু আনফরচুনেটলি আমি পাঠাতে পারছি না, আপনার অর্ডারটাই পাঠাতে পারছি না, কারণ আমাদের কোনো ডেলিভারি ম্যান আসেনি, ডেলিভারি ম্যান অসুস্থ। চিন্তা করেন কত আনপ্রফেশনাল কথা একটা, কি বলবো, চেইন স্টোর। আমি জানি না ওইটাকে আসলে চেইন স্টোর কিনা, বাট অনেক আনপ্রফেশনাল কথা বলছেন উনি। আর ওনাদের কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করেন যে এটা কিন্তু একটা চেইন শপ, আর ডিল দিয়েছে, তারা এটা অ্যাড ব্রান্ড করতেছে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় যে এরকম এরকম ব্যাপার। তো সেই খাবারটা তারা বলতেছে যে তারা দিতে পারছে না বিকজ তাদের ডেলিভারি ম্যান নাই। তো যাই হোক, আমি খুব রাগ করলাম, রাগ করে বললাম যে ইটস ওকে, আমার লাগবে না আপনার খাবার, আমি দেখি আমি অন্য কোথাও অর্ডার দিচ্ছি, আপনারা প্রফেশনাল হন বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি অন্য জায়গা থেকে খাবার অর্ডার করলাম, ক্ষুধা লাগছিল। তো যাই হোক, খাবার আসলো, খাবার আসার পর সেই খাবার খাচ্ছি, তখন দেখলাম যে একটা কল, আমাকে ফোন করে বলতেছে যে আমি আপনার বাসার নিচে, আমি ওই স্টোরের ম্যানেজার, খাবারটা নিয়ে আসছি, রিসিভ করেন। তাই বললাম আপনি একটু আগে বলছেন যে আপনি দিতে পারবেন না, আবার বলতেছেন খাবার রিসিভ করেন, এটা তো আসলে মানে নিয়মের মধ্যে পড়ে না। আমি তো খাবার অন্য জায়গা থেকে অর্ডার করছি, আমি কি বসে আছি আপনার জন্য, আমি কি ডাবল দিব? যাই হোক, ওনাকে আমি বললাম যে সরি আমি খাবারটা নিতে পারবো না। উনি তারপরে চলে গেল রেখে। একটু পর ওনার সুপিরিয়র আমাকে ফোন করছে, করে বলতেছে খাবারটা নেন স্যার, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে না, উনি তো আমাকে না করে দিচ্ছে যে উনি দিতে পারবে না, যেহেতু উনি বলছে দিতে পারবে না, এই জন্য আমি অন্য জায়গাতে খাবার অর্ডার করছি। স্বাভাবিকভাবে উনি যখন বলছে দিতে পারবে না, দ্যাটস মিন অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, রাইট? মানে ওইটা হচ্ছে না। তো অবশ্যই আমাকে তো খেতে হবে ভাই, আপনার জন্য তো আমি বসে নাই। তো এটা বলার পরে উনি বলেন তাহলে আপনাকে কমপ্লিমেন্টারি দেই। আমি বললাম যে না, আমি তো ফ্রি খাওয়ার জন্য চাই না এই অর্ডারটা, অবশ্যই আমি কমপ্লিমেন্টারি ফ্রি খাওয়ার জন্য আপনার এই কাজটা করতেছি না, যে আমি নেব না এরকম বলতেছি না। আপনি কাইন্ডলি ট্রেন করেন আপনাদের লোকদের, আর বি প্রফেশনাল। এই হচ্ছে বাইরে খাবার দেওয়ার পরিণাম, বা বাইরে খেতে যাওয়ার পরিণাম হচ্ছে এই। এই জন্য বাইরে খেতে যাওয়া হচ্ছে না। আর আসলেও সবকিছুর দামও বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু অনেক কষ্টে আছি, যারা মিডল ক্লাস পিপল, তাদের জন্য বেশ কষ্ট হচ্ছে আমাদের যে এগুলো মেনটেন করতে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে ভাই খাচ্ছেন বাইরে এটা ওইটা খাচ্ছেন, আবার বলতেছেন কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট তো হচ্ছে, মানে শখ যার থাকে, মধ্যবিত্ত মানুষের কিন্তু শখ আছে, তারা খেতে চায়, ভালো কিছু দেখলে খেতে চায়, তারা কিছু কিনতে চায়, তারা কিছু পড়তে চায়, কিন্তু কথা হচ্ছে তাদের করা হয়ে ওঠে না। কারণ দেখা যাচ্ছে যে তখন বাজেট নিয়ে চিন্তা করতে হয় যে এটা কি করতে পারবো, আমি যদি এখানে খেয়ে ফেলি, এতগুলো টাকা এখানে খরচ করে ফেলি, পরবর্তীতে আমার ওই কাজে টান পড়বে। তো কিছু মানুষ আছে আমার মতো, যারা মানে খুব মানে শৌখিন, বা যারা এই শখটাকে খুব প্রাধান্য দেয়, তারা অনেক সময় পরের চিন্তা পরে করে, খেয়ে নেয় আগে বা কিনে ফেলে আগে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কোরবানি ঈদের সময় খুব ইচ্ছে ছিল যে স্টেক খাবো, তো সেরকম মিট করে রাখা হয়েছে। সেই স্টেক মিটটা পাওয়া গেছে, তো এখন সেটা দিয়ে স্টেক করছি, মানে বাসায় ওয়াইফ তৈরি করছে, করার পর সেটা খাবো, আপনাদেরকে সেই স্টেক দেখাবো। কেন দোকানে গিয়ে খেলে বিশাল অবস্থা ভাই, একটা স্টেকের দাম, আপনি যে কোনো একটা বাংলাদেশের ভালো স্টেক শপে গেলে স্টেক মিল আমার মনে হয় 2,000 টাকার কমে নাই কোথাও। হ্যাঁ, তো সারলয়েন স্টেক বা যাই খান আপনি, হ্যাঁ মানে এটা এরকমই দাম। তো যাই হোক, দেখি স্টেকটা দেখাবো আপনাদের। স্টেক ভাজা হচ্ছে, বিফ স্টেক। কুরবানি ঈদে বিফ স্টেক বানিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, এটা বাট বানানো হয় নাই, আজকে বানানো হচ্ছে, ওয়াইফ বানাচ্ছে, আমি জাস্ট দেখতে এলাম কি অবস্থা, আপনাদেরকে জাস্ট একটু দেখালাম চেহারাটা কেমন দাঁড়াচ্ছে। এগুলোকে উল্টে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কাস্ট আয়রনের প্যানে ভাজা হচ্ছে। স্টেক আগেও তাই করছি, দেখছেন আপনারা, বেশ মজা হবে মনে হচ্ছে। আচ্ছা, হওয়ার পর নিয়ে আসছে, ফ্রাই ভাজা হচ্ছে, ফ্রাই উইথ স্টেক।
আসলে অনেকে ম্যাশ পটেটো দিয়ে খান, আমার ম্যাশ পটেটো থেকে ফ্রাই ভালো লাগে বেশি, তো এই কারণে ফ্রাই তৈরি হচ্ছে। আর স্টেকের অবস্থাও বেশ ভালোই, তেল ছিটছে অনেক। আর যাই খাবার, আমার খাবার ছোট 2টা সারলয়েন স্টেক এন্ড সাথে ফ্রেঞ্চ ফ্রাই, সবই বাসায় তৈরি করা, ওয়াইফ তৈরি করছে। আর সাথে ওইখানে সস আছে। এখন ওইটা কিন্তু স্টেক সস না, এইটা স্পেশালি আমি খাই, এটা হচ্ছে গিয়ে রুচির হট টমেটো সস। আমার কাছে বেশ ভালো লাগে, এটা আমি খুব পছন্দ করি, আমার কাছে বেশ মজা লাগে। আর স্টেকের উপর টোবাস্কো সস দিয়ে অনেকে খায়, হ্যাঁ, আমি কিন্তু ওইটা খুব বেশি লাইক করি না, স্টেক সস জিনিসটা, ওইটা আলাদা ফ্লেভার আসে। আচ্ছা দেখি, একটু খেয়ে দেখি, যদি মনে হয়, আমার বাসায় একটা আছে A1 স্টেক সস, দেখি ওটা দিয়ে নিব। আগে আমি এভাবেই খেয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা এখন খাবো, আপনাদেরকে একটু দেখাই। ব্লগ তো করা লাগবে, আমার উপর অনেকে রাগ, আমারা বলতেছে যে পুরানো ব্লগ কেন দিচ্ছেন, এরকম অনেকে বলে। হ্যাঁ, আবার অনেকে বলে যে কেন পুরানো অদ্ভুত এপিসোড আসতেছে এখানে। অ্যাকচুয়ালি আবার যদি এপিসোড না দেই, তখন অনেকে বলেন কি পুরানো এপিসোড কোথায় গেল, মানে খুব হাস্যকর ব্যাপারটা। কিন্তু এখন সবারই মানে আসলে জানতে ইচ্ছা করে ভাই, স্টেক কিন্তু আপনারা জানেন যে একটু রাবারি হয় সারলয়েন গুলা। ওকে, সো খুব সফট হয় না, একটু রাবারি হয়েছে ভেতরে। এই হচ্ছে কালার। ওকে, ট্রাই করতেছি, বিসমিল্লাহ। ঠিক স্টেক মিট তো, উপর দিয়ে ওয়েল ডান হয়ে গেছে, ভিতরে মিডিয়াম রেয়ার, কিছু করার নাই। আচ্ছা সেকেন্ডটা একটু ট্রাই করে, ওইটা একটু থিনার। আসলে হয়েছে কি, মিটটা অনেক ঠিক। আসলে আমাদের যে যারা কষাই, যারা মাংস বানায়, তারা কিন্তু আসলে খুব মানে সাইজ মতো কাটতে পারে না। এই কারণে কিন্তু মানুষ প্রফেশনাল মিট কিনে দোকান থেকে, যেটা অলরেডি, যেমন বাংলাদেশে বেঙ্গল মিট বা এরকম আছে, ওরা অলরেডি এটা কেটে প্রিপেয়ার করে রাখে। আর আমরা যখন কষাই দিয়ে করাই, ওরা কিন্তু মোটামুটি করে একটু রাবারি টাইপের। দেখেন বোঝা যাচ্ছে যে এটা কিন্তু উপর দিয়ে অনেকটা ক্রিস্পি টাইপের হয়ে গেছে, কিন্তু ভেতরে কিন্তু খুব বেশি ওয়েল ডান হয় নাই, ভিতরে অনেকটা মিডিয়াম রেয়ার টাইপের। এইটা হয় কি রাবারি হয়, চাবাইতে হয় অনেক। আমি একটু সসে ভিজাই নিই, বিসমিল্লাহ। এটা কিন্তু আগেরটার থেকে কুকড। হ্যাঁ, এটা কিন্তু আগেরটার থেকে কুকড, ভালো লাগতেছে। একটু ফ্রাই গুলা খাই, স্টেকের ফ্রাই শান্ত হওয়া উচিত কি, এটা কিন্তু ক্রিস্পি হওয়া উচিত না। অনেকটা পটেটো ওয়েজ বা অনেকটা সগি ফ্রাই টাইপের হওয়া উচিত, তো ওইভাবে কিন্তু বানানো হয়েছে কাইন্ড অফ। দেখি, বিসমিল্লাহ। ভেতরে নরম, একটু সগি টাইপের। এটা কিন্তু স্টেকের ফ্রাইটা যেরকমই হওয়া উচিত স্টেকের সাথে খাওয়ার জন্য। জিনিসটা হলো আপনি কেমন লাইক করেন, এটা অনেক বড় জিনিস। অনেকে আবার ক্রাঞ্চিটা হয়তো পছন্দ করে, আমি এরকম লাইক করি। আমি যেরকম চাইছি এরকমই বানিয়েছে। স্টেকটা আর একটু কুক হলে অবশ্য ভালো হইতো, বাট স্টিল ভেরি ডেলিশিয়াস, খুব মজা লাগতেছে। আমার পক্ষে 2-2.5 হাজার টাকা স্টেক খাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। বাসায় কিনে এনে যদি আমি মিট নাও পাই কোরবানির, আমি যেটা করি বেঙ্গল মিট থেকে কিনে আনি, তারপর বানাই। ওয়েল দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি ডিসেন্ট ডিল আই থিঙ্ক। কারণ আপনি দেখবেন যে ওখানে প্রাইস কিন্তু অনেক কম পড়ে, আপনি যদি বাসায় বানায় নেন। কঠিন কিছু না, খুবই সোজা। আমি অলরেডি এর আগে একটা স্টেকের ভিডিও করছি, আপনারা দেখতে পারেন। এখন খাই, এগুলা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনাদের সাথে পরে দেখা হবে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।